সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনস অ্যান্ড রিপোর্টিং অফ ফরেন অপারেশন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 1 নিয়ে হাজির হলাম। আজকের বেসিক ক্লাস এবং সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আছো, কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং যে সাবজেক্টটি আছে সেখানে চ্যাপ্টার 5.3 তে এবং BBA 4th ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে চ্যাপ্টার 6 এ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সাজেশনটা সলভ করার আগে বেসিক ক্লাসটা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে তারপর সাজেশনের যে প্রশ্ন, সেই প্রশ্নটা পড়ে এবং বুঝে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে বেসিক ক্লাস অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন বলতে আমরা কি বুঝি বা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন বলতে আমরা কি বুঝি। খেয়াল করো যে বিশেষ পদ্ধতি বা কৌশল ব্যবহারের মাধ্যমে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণপূর্বক উভয় দেশের সম্পদের মূল্যায়ন করা হয় তাকে মূলত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন বলে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক দেশ আরেক দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টে যে নিযুক্ত থাকে সেই যে সম্পদের মূল্যায়নগুলো এক দেশ এবং আরেক দেশের মাধ্যমে করা হয় মুদ্রার মাধ্যমে, সেটাই হলো বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন অ্যান্ড রিপোর্টিং অফ ফরেন অপারেশন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 1 নিয়ে হাজির হলাম। আজকের বেসিক ক্লাস এবং সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আছো, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে সাবজেক্টটি আছে সেখানে 5.3 তে এবং BBA 4th ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে চ্যাপ্টার 6 এ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। বেসিক ক্লাসটা মনোযোগ সহকারে খেয়াল করব। বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে তারপরে এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট সাজেশন আছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করাবো। খেয়াল করি বেসিক ক্লাস অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানা থাকতে হবে, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন অর্থাৎ বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন বলতে আমরা কি বুঝি। যে বিশেষ পদ্ধতি বা কৌশল ব্যবহারের মাধ্যমে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার হার নির্ধারণপূর্বক দেশের সম্পদের মূল্যায়ন করা হয় তাকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন বলে। অর্থাৎ একটা দেশ আরেকটা দেশের সাথে যখন আমদানি রপ্তানিতে নিয়োজিত হয় তখন এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার যে বিনিময় হার নির্ধারণপূর্বক সম্পদের মূল্যায়ন করা হয় তাকে মূলত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন বলে। তো এখানে দুইটা পদ্ধতি আছে, খেয়াল করবা। মুদ্রা বিনিময়ের পদ্ধতি হলো মূলত দুইটা, একটা হলো প্রত্যক্ষ বিনিময় হার যেটাকে বলা হয় ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এই প্রত্যক্ষ বিনিময় হার বলতে আমরা কি বুঝি, এক একক বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য, মনোযোগ দিয়ে খেয়াল করবা, এক একক বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কত একক স্থানীয় মুদ্রা প্রয়োজন হয় তা পরিমাপ করাই প্রত্যক্ষ বিনিময় হার বা ডিরেক্ট এক্সচেঞ্জ রেট পদ্ধতি। আবার একটু খেয়াল করো, প্রত্যক্ষ বিনিময় হার কি, এক একক বৈদেশিক মুদ্রা অর্থাৎ ফরেন কারেন্সি ইউনিট অর্জনের জন্য কত একক স্থানীয় মুদ্রা যেটাকে বলা হয় লোকাল কারেন্সি ইউনিট, মানে এক একক বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কত একক স্থানীয় মুদ্রার প্রয়োজন হয় তা পরিমাপ করার যে পদ্ধতি তাকে বলা হয় প্রত্যক্ষ বিনিময় হার বা ডিরেক্ট এক্সচেঞ্জ রেট পদ্ধতি। এটার একটা সূত্র আছে যে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট কিভাবে বের করবা, সেটা হলো ইউএস ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু। ইউএস ডলারের যে সমতুল্য মূল্য সেটাকে যে ফরেন কারেন্সি ইউনিট দেয়া থাকবে এক ইউনিট ফরেন কারেন্সি ইউনিট দিয়ে ভাগ দিতে হবে। তার মানে ডিরেক্ট এক্সচেঞ্জ রেটের সূত্র হলো ইউএস ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু ডিভাইডেড বাই 1 ফরেন কারেন্সি ইউনিট। 2 নম্বর হলো পরোক্ষ বিনিময় হার যেটাকে ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট বলে। এই পরোক্ষ বিনিময় হার হলো প্রত্যক্ষ বিনিময় হারের সম্পূর্ণ বিপরীত। তাহলে আমরা প্রত্যক্ষ বিনিময় হারে কি শিখছি, এক একক বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কত একক স্থানীয় মুদ্রা, আর পরোক্ষর ক্ষেত্রে হবে কি, এক একক স্থানীয় মুদ্রার জন্য কত একক বৈদেশিক মুদ্রা অথবা কত একক স্থানীয় মুদ্রা দিয়ে এক একক বৈদেশিক মুদ্রা পাওয়া যাবে, সেই বিনিময় হারকে বলা হয়
পরোক্ষ বিনিময় পদ্ধতি। এটারও একটা সূত্র আছে, ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট বা পরোক্ষ বিনিময় পদ্ধতি, হার পদ্ধতি হলো, এটাতে যে সূত্রটা আমরা ব্যবহার করছিলাম তার ঠিক উল্টো। এটাতে ইউএস ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু উপরে ছিল, সেটা নিচে চলে আসবে, আর 1 ফরেন কারেন্সি ইউনিট নিচে ছিল, সেটা উপরে চলে যাবে। তার মানে হলো প্রত্যক্ষ বিনিময় হার পরোক্ষ বিনিময় হারের সম্পূর্ণ বিপরীত। এরপরে হলো আমরা এখানে মুদ্রা বা কারেন্সি কিভাবে চিনব, কোনটা লোকাল কারেন্সি কোনটা ফরেন কারেন্সি কিভাবে চিনব। যে কোম্পানির পক্ষ হয়ে আমরা অঙ্ক সমাধান করব বা যে কোম্পানির পক্ষে আমরা হিসাব করব, সেই কোম্পানির মুদ্রা হবে লোকাল কারেন্সি ইউনিট, এলসিইউ। পক্ষান্তরে বিপরীত যে আরেকটা কোম্পানি থাকবে, সে কোম্পানির মুদ্রা হবে ফরেন কারেন্সি ইউনিট। তো অঙ্কে গেলে আমরা এই জিনিসগুলো আরও ডিটেলস জানবো। আমরা পরবর্তী পেজে আসলাম। এই আমাদের যে ট্রানজ্যাকশন হবে, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনটা হবে, সেখানে কিন্তু গেইন এবং লসের সৃষ্টি হয়। তো কিভাবে গেইন হয়, কিভাবে লস হয়, কিভাবে বুঝবো? সেটা হলো ট্রানজ্যাকশন রেটের যে রেট দেয়া থাকবে, সেখান থেকে সেটেলমেন্ট রেটের যে পার্থক্য, মনোযোগ দিয়ে খেয়াল করো। ট্রানজ্যাকশন রেট থেকে সেটেলমেন্ট ডেটের যে রেট, সেটার যে পার্থক্য, সেটা হয় গেইন হবে না হয় লস হবে। যদি দেখি সেটেলমেন্ট ডেটের যে রেট, সেটা ট্রানজ্যাকশন রেটের সাইডে ছোট, তাহলে গেইন হবে। আর যদি দেখা যায় সেটেলমেন্ট ডেটের রেট বড়, সেক্ষেত্রে কিন্তু লস হবে। তো সেটেলমেন্ট ডেট এখানে আমি লিখে দিছি, সেটেলমেন্ট রেট বড় হলে লস হবে, পক্ষান্তরে ছোট হলে গেইন হয়। অর্থাৎ সেটেলমেন্ট ডেটের রেটটা যদি বড় হয়, সেক্ষেত্রে লস, যদি সেটা ছোট হয় সেক্ষেত্রে গেইন। আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে বলি, মনে করো ট্রানজ্যাকশন ডেটে তোমার $21,000 বা $20,000 বা $10,000 ছিল। কিন্তু তোমাকে সেই ডলার ট্রানজ্যাকশনটা সেটেলমেন্ট করতে হচ্ছে $12,000 দিয়ে, তাইলে $2,000 লস। ঠিক একই যদি হয় যে যখন ডলার রেট ছিল, তখন তুমি ট্রানজ্যাকশন ডেটে সেটার যে ডেট ছিল তার চেয়ে সেটেলমেন্ট করতে হচ্ছে আরও কমে। $10,000 এর জায়গায় $9,000 দিয়ে সেটেলমেন্ট করতে হচ্ছে। তাহলে কিন্তু ৳1,000 গেইন। সহজ কথায় সেটেলমেন্ট ডেট বড় হলে, সেটেলমেন্ট ডেটের যে রেট সেটা যদি বড় হয় লস হবে, পক্ষান্তরে ছোট হলে গেইন হবে। এরপরে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস খেয়াল করো, ব্যালেন্স শিট ডেট অনেক সময় প্রশ্নে দেয়া থাকে। আমি বিশেষ দৃষ্টব্য দিয়ে লিখছি। এগুলো আমরা যখন অঙ্কে যাব সেখানে ডিটেইলস শিখাবো। ব্যালেন্স শিট ডেট দেয়া থাকলে একই অঙ্কে লস গেইন উভয় হতে পারবে। তো সেই জিনিসগুলো আমরা অঙ্ক সমাধানের সময় আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখন এটার চ্যাপ্টারের সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা জিনিস হলো জার্নাল। মূলত এখানে ৩টা জার্নাল হয়। এখানে হয় ক্রয় না হয় বিক্রয়ের হবে। অর্থাৎ যদি আমদানিকারক প্রতিষ্ঠানের অঙ্ক হয় সেটা ক্রয়ের হবে, আর যদি রপ্তানিকারক প্রতিষ্ঠানের হয় বিক্রয়ের জাবেদা দিতে হবে। ২ নাম্বার হলো এখানে গেইন বা লস যেটা, সেটার একটা জাবেদা দিতে হবে। ৩ নাম্বার হলো পেমেন্ট, সেটেলমেন্ট অথবা কালেকশন। খেয়াল করবা, যদি আমদানিকারক প্রতিষ্ঠান বা ক্রয়কারী প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে পেমেন্টের জাবেদা দিতে হবে, আর বিক্রয়কারী বা রপ্তানিকারক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কালেকশনের জাবেদা দিতে হবে। এটাকে সেটেলমেন্টের জাবেদাও বলে। এই ৩টা জাবেদা কিরকম হয় আমরা কিছুক্ষণ পরে অঙ্ক গেলে সেখানে দেখাবো তোমাদেরকে। এরপরে ইম্পোর্টেন্ট জিনিসটা হলো এই যে আমরা এখানে ৩ নাম্বার যে জাবেদা পেমেন্ট, সেটেলমেন্ট বা কালেকশন, এখানে আমরা ৩ নং জাবেদায় খেয়াল রাখবা, যদি প্রশ্নের মতে লোকাল কারেন্সি ইউনিট ব্যবহার করে, সেক্ষেত্রে ক্যাশ ডেবিট অথবা ক্রেডিট হবে। অর্থাৎ ক্যাশ কথাটা লোকাল কারেন্সি ইউনিট ব্যবহার হলে ক্যাশ কথাটা আসবে। তাহলে ডেবিট কখন হবে, ক্রেডিট কখন হবে? যদি পেমেন্টের কথা আসে তাহলে ক্রেডিট হবে, আর যদি কালেকশনের কথা আসে ক্যাশ ডেবিট হবে। কিন্তু যদি ফরেন কারেন্সি ব্যবহার হয়, প্রশ্নে যদি বলে ফরেন কারেন্সি ইউনিট ব্যবহার হবে, তাহলে ক্যাশ ব্যবহার হবে না। ক্যাশের পরিবর্তে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন ডেবিট অথবা ক্রেডিট করতে হবে। তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট। আমরা এখন সাজেশন 1 টার দিকে একটু খেয়াল করি। সাজেশন 1 এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিং এ 2021 সালে আসা একটা প্রশ্ন। প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। ABC Incorporate purchased parts from a Japanese company on June 1, 2022 for a US dollar value of $21,000 to be paid on July 20. এটার অর্থ হলো ABC Incorporate নামে একটি প্রতিষ্ঠান 1 জুন 2022 একটি জাপানিজ কোম্পানির কাছ থেকে যন্ত্রাংশ ক্রয় করেছে, যার মার্কিন ডলার মূল্য হলো 21,000 এবং জুলাইয়ে পরিশোধ করবে তারা। জুলাইয়ের যে 20 তারিখ যেটা পরিশোধ করবে। অর্থাৎ এখানে ট্রানজ্যাকশন ডেট হলো জুনের 1 তারিখ এবং সেটেলমেন্ট ডেট হলো জুলাইয়ের 20 তারিখ। এরপর এক্সচেঞ্জ রেট, তাদের যে এক্সচেঞ্জ রেট দেয়া আছে বিনিময় হার জুনের 1 তারিখে
1 ইয়েন সমান, ইয়েন মানে জাপানিজ মুদ্রার নাম হলো ইয়েন। জুনের 1 তারিখ 1 ইয়েন সমান হলো $0.0075। আর জুনের 20 তারিখ অর্থাৎ ট্রানজাকশন ডেটে দেখো, ট্রানজাকশন ডেটে ডলার হলো $1 সমান 0.0075। বাট জুলাইয়ের 20 যেটা হলো সেটেলমেন্ট ডেট বা পেমেন্টের ডেট, তখন কিন্তু ডলার রেটটা বেড়ে গিয়ে 0.0080। এখান থেকে বোঝা যায় এটা যদি ফরেন কারেন্সিতে ট্রানজাকশন হয় তাহলে কিন্তু এখানে লস হবে। কারণ আমি কেনার সময় আমার যে ট্রানজাকশন ডেট বা পারচেজের ডেট যেটা, সেই ডেটে কিন্তু ডলার রেটটা কম ছিল। বাট আমি যখন পেইডের ডেটে যাব বা সেটেলমেন্টের ডেটে যাব, তখন ডলার রেটটা কিন্তু বেড়ে গেছে 0.0080, আর এটা ছিল 0.0075। তো এগুলো জাস্ট খেয়াল রাখো, অঙ্কের সমাধানে আমরা আরও ডিটেলসে যাব। এবার রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, প্রিপেয়ার দ্য এন্ট্রিজ রিকোয়ার্ড ফর দ্য ডেট অফ দ্য ট্রানজাকশন। অর্থাৎ এখানে তোমাকে করতে বলছে যে এন্ট্রিগুলো মানে লেনদেনগুলোর ডেটার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে হবে। তো এখানে 2টা অ্যাজাম্পশন দিছে তারা। এক নাম্বার বলছে অ্যাজাম্পশন দ্য ট্রানজাকশন ইজ ডিনোমিনেটেড ইন ইউএস ডলার অ্যান্ড দেয়ার সেটেলমেন্ট ইন ইউএস ডলার। অর্থাৎ তাদের যে ট্রানজাকশন বা লেনদেন আছে সেটা ইউএস ডলারের মাধ্যমে হবে এবং সেটা সেটেলমেন্ট ইউএস ডলারের মাধ্যমে হবে। এই ক্ষেত্রে জাবেদা কি হবে? বি নাম্বারে বলছে এজিউম দ্য ট্রানজাকশন ইজ ডিনোমিনেটেড ইন লোকাল কারেন্সি ইউনিট অফ দ্য ফরেন কারেন্সি ইউনিট অ্যান্ড দেয়ার সেটেলমেন্ট ইন দ্য লোকাল কারেন্সি ইউনিট অফ দ্য জাপানিজ কোম্পানি। এটার অর্থ হলো বি নাম্বার ধরে নেওয়া হয়েছে যে লেনদেনটি বিদেশি সংস্থার স্থানীয় ইউনিট চিহ্নিত করা হয়েছে এবং জাপানিজ কোম্পানি ইয়েনের স্থানীয় মুদ্রা ইউনিটে তাদের নিষ্পত্তি হবে। তাহলে জাপানিজ কোম্পানির ইয়েনের স্থানীয় মুদ্রা ইউনিটে, ইয়েন বলতে আমরা যে জাপানিজ কোম্পানি, এক্ষেত্রে আমরা ফরেন কারেন্সি ট্রানজাকশন ইউজ করতে হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে ইউএস ডলারটা হলো এবিসি কোম্পানির জন্য কি লোকাল কারেন্সি। আমরা শিখছিলাম কিছুক্ষণ আগে জাবেদার মধ্যে, লোকাল কারেন্সির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্যাশ ব্যবহার করব পরিশোধের ক্ষেত্রে। আর পার্সেজের জাবেদা শিখছি, গেইন লসের জাবেদা শিখছি এবং পাশাপাশি পেমেন্ট বা সেটেলমেন্টের জাবেদা। তো আমরা এই 2টা বেস করে প্রথমে জার্নালের জন্য ঘর রেডি করলাম। এবিসি কোম্পানি জার্নাল এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো ক্রয়ের জাবেদা কি? আমরা সাধারণ ক্রয় যেভাবে জানি, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। তাহলে এখানে রিকোয়ারমেন্ট এ, বি দুটোটা একসাথে করে ফেলতেছি, খেয়াল করো। তো প্রথম অংশটা এর জন্য 2022 জুন 1, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট কত? $21,000, $21,000 টু রেকর্ড ফরেন পারচেজ ডিনোমিনেটেড ইন ইউএস ডলার। ইউএস ডলারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে। ঠিক আছে? ইউএস ডলারটা কিন্তু এখানে লোকাল কারেন্সি, খেয়াল করবা। এখানে আমরা যেহেতু এবিসি কোম্পানির পক্ষ হয়ে অঙ্কটা করতেছি, জাপানিজ কোম্পানি থেকে তারা যে ক্রয় করছে সেই ট্রানজাকশনগুলো তারা ইউএস ডলার ইউজ করে, তো তাদের জন্য ইউএস ডলারটা কিন্তু লোকাল কারেন্সি। ঠিক আছে? যখন তারা ইয়েনে পরিশোধ করবে তখন হবে ফরেন কারেন্সি। তো প্রথম ট্রানজাকশনটা বলছে এটা ইউএস ডলারে নিষ্পত্তি হবে, ইউএস ডলারে এটা ডিনোমিনেট হবে। তাহলে সেজন্য আমরা প্রথম ক্রয়ের জাবেদা দিয়েছি পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট $21,000। এবার নিষ্পত্তির ডেট ছিল বা পরিশোধের ডেট কত ছিল প্রশ্নের মধ্যে বলছে টু বি পেইড অন জুলাই 20। তো জুলাই 20-তে পরিশোধ করব, যেহেতু ডলারে পরিশোধ করব তার মানে লোকালি পরিশোধ করব, অ্যাকাউন্টস পেয়েবল, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। এখানে ক্যাশ কথাটা ব্যবহার হবে। তো সেই জন্য আমাদের এই লাইনটা একটু আবার খেয়াল করো। আমরা কি লিখছিলাম? বিশেষ দ্রষ্টব্য 3 নং জাবেদায় খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই যে 3 নং জাবেদার মধ্যে পেমেন্ট, সেটেলমেন্ট বা কালেকশন, অর্থাৎ পেমেন্টের জাবেদায় খেয়াল রাখতে হবে যদি প্রশ্ন মতে লোকাল কারেন্সি ব্যবহার হয়, তাহলে এখানে ডলারটা হলো যেহেতু এবিসি কোম্পানি ইউজ করতেছে এবং ডলারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে, সেজন্য এখানে এই ডলার যেটা, অর্থাৎ আমাদের যে প্রশ্ন এখানে যে ডলার $21,000, এটা কিন্তু লোকাল কারেন্সি, কারণ এবিসি কোম্পানি ডলার ইউজ করতেছে। আর জাপানিজ মুদ্রা হলো ইয়েন হলো কারেন্সি। তো এখানে এ নাম্বারে কি বলছে যে এটা ডলারে নিষ্পত্তি হবে, সেজন্য আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে যদি লোকাল কারেন্সি ব্যবহার হয় সেক্ষেত্রে ক্যাশ ডেবিট অথবা ক্রেডিট হবে। যেহেতু আমরা ক্রয় করছি, পাওনাদারকে পরিশোধ করব, সেক্ষেত্রে এখন ক্যাশ ক্রেডিট হবে সেটেলমেন্টের জন্য। ঠিক আছে? তো আমরা
এই জাবেদার এখানে আসি, জুলাইয়ের 20 তারিখে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট দিছি। কিন্তু এটা যদি ইয়েনে ডলারে পরিশোধ না করে যদি ইয়েনে অর্থাৎ জাপানিজ মুদ্রায় পরিশোধ করতাম, তাহলে কিন্তু এখানে ক্যাশ লেখা যাইত না। এখানে কিন্তু ফরেন কারেন্সি ইউনিট লিখতে হইতো বা ফরেন কারেন্সি ট্রান্সেকশন লিখতে হইতো। বুঝতে পারছো? সেই কথাটাই আমরা বারবার ওই বিশেষ দ্রষ্টব্যের মধ্যে বুঝাইছি। আবার একটু বিশেষ দ্রষ্টব্যটা খেয়াল করো। কি বলছি? যে পেমেন্টের যে জার্নাল অর্থাৎ ৩ নং জার্নাল মানে পেমেন্টের জার্নাল খেয়াল রাখতে হবে যদি প্রশ্ন মতে লোকাল কারেন্সি ব্যবহার হয়। তাহলে প্রশ্ন মতে কিন্তু লোকাল কারেন্সি ব্যবহার হচ্ছে। সেখানে কিন্তু ক্যাশ ডেবিট অথবা ক্রেডিট হবে। যেহেতু আমরা এখানে পেমেন্টের কথা সেজন্য ক্যাশটা ক্রেডিট হচ্ছে। আর যদি ফরেন কারেন্সি ব্যবহার হয় সেক্ষেত্রে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনটা ইউজ হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমাদের যে মূল কাজ সেটা হলো এখানে তো ১ নাম্বারে যেটা অ্যাজাম্পশন করছি সেখানে তো কোনো লস হয় নাই। কারণ আমরা ডলারে এটা লেনদেন করছি এবং ডলারে সেটেলমেন্ট করতেছি। তার মানে $২১,০০০ আমরা ট্রানজ্যাকশন $২১,০০০ সেটেলমেন্ট। সেজন্য এখানে কোনো প্রকার গেইন বা লসের কোনো জাবেদা কি হয় নাই রিকোয়ারমেন্ট এতে। অর্থাৎ জুনের ১ তারিখে ক্রয়ের জাবেদা দিছি, জুলাইয়ের ২০ তারিখে সেটা আবার পেমেন্টের জার্নাল দিছে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট টু রেকর্ড সেটেল পেয়েবল। এখন এখান থেকে পরবর্তী জুন থেকে রিকোয়ারমেন্ট বি শুরু। তো বিটা আবার একটু খেয়াল করো। বিটা কিন্তু ডলারের নিষ্পত্তি হচ্ছে না। বিটাতে বলছে assume the transaction is denominated in the local currency unit of the foreign entities and their settlement in the local currency unit of the Japanese company yen. মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করবা। ধরে নেওয়া হয়েছে যে লেনদেনটি বিদেশি সংস্থার স্থানীয় মুদ্রা ইউনিটে চিহ্নিত করা হয়েছে এবং জাপানিজ কোম্পানি ইয়েন এর স্থানীয় মুদ্রা ইউনিট তাদের নিষ্পত্তি করবে। তাহলে জাপানিজ কোম্পানি যেটা ইয়েন এবিসি কোম্পানির জন্য সেটা কিন্তু ফরেন কারেন্সি ইউনিট। তো ফরেন কারেন্সি ইউনিটের ক্ষেত্রে আমরা এখন কি করব? ফরেন কারেন্সি ইউনিটের জন্য প্রথমে রিকোয়ারমেন্ট বি এর জন্য স্বাভাবিক যেটা ক্রয় করছে সেটা জাবেদা দিব ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট $২১,০০০। এবার এটার যে আমরা নিষ্পত্তি করব অর্থাৎ পেমেন্ট করব সেক্ষেত্রে আমরা যেমন এ নাম্বারের রিকোয়ারমেন্ট এতে আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট করছিলাম, কিন্তু বি নাম্বারের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করতে পারবা, ক্যাশ কিন্তু ক্রেডিট করতে পারবে না। এখানেই তোমাকে ফরেন কারেন্সি ইউনিট ইউজ করতে হবে কারণ এখানে লোকাল কারেন্সি ইউনিট ব্যবহার হয় নাই। ঠিক আছে? তো এখন আমরা এটা সেটেল করার জন্য আমাদের একটা লাভ হয়েছে নাকি লস হয়েছে সেটা আমরা বের করব। তার আগে আমি তোমাদেরকে সেটেলের যে জাবেদা সেটা একটু দিয়ে দিই। সেটেলের জাবেদাটা কিভাবে হবে? যে পাওনাদার ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ক্রয়ের জাবেদা, এই ক্রয়ের জাবেদা তারা পরিশোধ করবে কিভাবে? পাওনাদারকে ডেবিট করবে, ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট করবে। বাট অ্যামাউন্ট কি হবে দেখো, এই যে $২১,০০০ তাদের ট্রানজ্যাকশনের সময় ছিল কত? 0.0075। আমি যদি দেখি ট্রানজ্যাকশন ডেটে ইয়েনের যে রেট ছিল 1 ইয়েন সমান 0.0075 আর সেটেলমেন্টের ডেটে 1 ইয়েন সমান 0.0080। তাহলে আমার এখানে কি করতে হবে? আমার এখানে যেটা করতে হবে এই ২১,০০০ যেটা সেটাকে 0075 এর থেকে 00.0080 তে কনভার্ট করতে হবে। সেজন্য $২১,০০০ আমার ট্রানজ্যাকশন ডেটের যে রেট সেটা দিয়ে ভাগ করে আমাকে সেটেলমেন্ট ডেটের রেট দিয়ে গুণ করলে আমি সেটেলমেন্টের ডলারটা পেয়ে যাব। অর্থাৎ আমার ইয়েনে পরিশোধ করতে বর্তমানে $২২,৪০০ দিতে হচ্ছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট আমি যদি $২১,০০০ ইয়েনে পরিশোধ করি সেটেলমেন্ট ডেটে সেক্ষেত্রে $২২,৪০০ হবে। অর্থাৎ $২১,০০০কে ট্রানজ্যাকশন রেটের যে রেট সেটাকে দিয়ে ভাগ করে সেটেলমেন্ট রেটের রেট দিয়ে গুণ করলে আমি $২২,৪০০ আমাকে পেমেন্ট করতে হচ্ছে। কত ডলারের বিপরীতে? ইনভেন্টরি পারচেজ করছিলাম ২১,০০০ কিন্তু আমাকে সেটা সেটেলমেন্ট করতে হচ্ছে কত? $২২,৪০০। তাহলে আমার $২১,০০০ বিপরীতে এখন সেটেলমেন্টের সময় আমার $২২,৪০০, তার মানে আমার যে $১৪০০ লস হয়ে গেল সেটার একটা জাবেদা দিতে হবে এখানে। তো লসের জাবেদা কি? ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন লস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সেজন্য আমি লসেরটা আগে না দিয়ে সেটেলমেন্টেরটা তোমাদেরকে বুঝাইছি। আবার একটু খেয়াল করো যে আমাদের বি নাম্বারেরও কিন্তু এই জুনের ১ তারিখ থেকে শুরু। জুনের ১ তারিখে পারচেজ দিলাম, পারচেজের একে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট $২১,০০০ দিয়ে আমাদের ট্রানজ্যাকশন ডেট ছিল $২১,০০০ ডলারে। এখন সেই $২১,০০০ জন্য
আমাকে সেটেলমেন্ট করতে হচ্ছে $22,400 কারণ রেট বেড়ে গেছে। প্রশ্নে দেখলাম যে আমাদের রেট ২ টা। একটা হলো ট্রান্সেকশন রেটের রেট 0.0075 আর জুলাইয়ে যেটা সেটা হলো কিসের রেট? সেটা হলো সেটেলমেন্টের রেট। সেটেলমেন্টের সময় যখন রেট বেড়ে গেছে, তা আমার সেটেলমেন্টের সময় একটা লস সৃষ্টি হয়েছে। এই লসটা কিভাবে নির্ধারণ হয়েছে? এই সেটেলমেন্ট রেটের যে এবং ট্রান্সেকশন রেটের যে অ্যামাউন্ট, সে ২ টা অ্যামাউন্টের মাঝখানে যে পার্থক্য, সেটা যদি আমাদের সেটেলমেন্ট রেটের ডেট বড় হয় তাহলে লস, সেটেলমেন্ট রেটের মানে ডেটের রেট যদি ছোট হয় তাহলে কিন্তু গেইন। যেহেতু সেটেলমেন্ট রেটের রেটটা বড়, সেজন্য এটা $১৪০০ লস। অর্থাৎ ২২,৪০০ মাইনাস ২১,৪০০ ফরেন কারেন্সি ট্রান্সেকশন লস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অর্থাৎ লসের জাবেদা হবে ফরেন কারেন্সি ট্রান্সেকশন লস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যদি কোনো কারণে গেইন হইতো, জাস্ট জাবেদাটা উল্টা হইতো। তখন হবে ফরেন কারেন্সি ট্রান্সেকশন গেইন ক্রেডিট হইতো, ওই অ্যাকাউন্টস পেয়েবলটা ডেবিট হইতো। তো এই যে আমার $১৪০০ এইখান থেকে হয়তো বুঝাইছি। এখন আমি একটা ওয়ার্কিং দিয়ে তোমাদেরকে বুঝাই দিই কিভাবে এটা বের করছি। ক্যালকুলেশন অফ লস অফ ফরেন কারেন্সি ট্রান্সেকশন সেটা বের করতে হবে। লস অর গেইন সমান, এখানে লসও বের হতে পারে, গেইনও হতে পারে। ট্রান্সেকশন অ্যামাউন্ট মাইনাস সেটেলমেন্ট অ্যামাউন্ট। তাহলে ট্রান্সেকশন অ্যামাউন্ট কত? ট্রান্সেকশনের যে অ্যামাউন্ট ২১,০০০, সেটা আমরা কোথায় বের করছি? এই যে জুনের ১ তারিখে ২১,০০০, সেটা ট্রান্সেকশন অ্যামাউন্ট থেকে আমি লেস করব সেটেলমেন্ট অ্যামাউন্ট। সেটেলমেন্ট অ্যামাউন্টটা আমরা জাবেদায় অলরেডি দেখাইছি। সেটা কিভাবে দেখাইছিলাম? ২১,০০০কে তাদের ট্রান্সেকশন যে রেট আছে সেটা দিয়ে ভাগ করে $২১,০০০কে সেটেলমেন্ট রেটের রেট দ্বারা গুণ করলে আমরা সেটেলমেন্ট অ্যামাউন্ট পাবো। সেই হিসাবে আমরা ব্র্যাকেটের এই ক্যালকুলেশনটা করার পরে 22,400, অর্থাৎ $21,000 ট্রান্সেকশন আমাকে নিষ্পত্তি করতে হচ্ছে 22,400 দিয়ে। তাহলে আমার কিন্তু একটা লস হয়ে গেল কত? ১৪০০। লস বলে এটা ব্র্যাকেটে দেখাইছে। এই লসটারে আসলে আমরা জাবেদা দিছি। তুমি চাইলে ওয়ার্কিংও বুঝতে পারো অথবা জাবেদার ভিতরেও সরাসরি বুঝতে পারো যে ১৪০০টা কিভাবে বের করছি। এই প্রশ্নটা একটু বুঝবো, খেয়াল করো। আগে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিংয়ে ২০২০ সালে আসছিল। সাপোজ দ্য ডিরেক্ট ফরেন এক্সচেঞ্জ রেট ইন US ডলার আর, ধরো যে মার্কিন ডলারে সরাসরি বৈদেশিক মুদ্রার হার হলো 1 ব্রিটিশ পাউন্ড ইকুয়াল $1.60, অর্থাৎ 1 ব্রিটিশ পাউন্ড সমান হলো US ডলারে 1.60, 1 ক্যানাডিয়ান ডলার ইকুয়াল US ডলার 0.74, অর্থাৎ 1 ক্যানাডিয়ান ডলার সমান US ডলারের মূল্য হলো 0.74। এটা হলো প্রশ্নের ইনফরমেশন। এরপরে রিকোয়ার্ড করণীয়তে কী করতে বলছে? হোয়াট আর দ্য ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট ফর দ্য ব্রিটিশ পাউন্ড অ্যান্ড দ্য ক্যানাডিয়ান ডলার, অর্থাৎ ব্রিটিশ পাউন্ড এবং ক্যানাডিয়ান ডলারের পরোক্ষ বিনিময় হার কত হবে? তাহলে আমরা কিছুক্ষণ আগে পরোক্ষ বিনিময় হারের কী সূত্র শিখছিলাম? এই যে পরোক্ষ বিনিময় হার ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট সমান 1 ফরেন কারেন্সি ইউনিট বা FCU-কে ভাগ করতে হবে US ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু দিয়ে। তার মানে আমাদের যেটা বের করতে বলছে, কি বের করতে বলছে? ইনডাইরেক্ট রেট বের করতে বলছে, ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট। কিসের? ব্রিটিশ পাউন্ডের এবং ক্যানাডিয়ান ডলারের। তাহলে আমরা এই 1 ব্রিটিশ পাউন্ডকে যদি US ডলারের মূল্য দ্বারা ভাগ করি 1.60 দিয়ে, তাহলে আমরা ব্রিটিশ পাউন্ডের ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট পাবো। ঠিক একইভাবে ক্যানাডিয়ান ডলার 1কে তাদের ডলারের ইকুইভ্যালেন্ট ভ্যালু যেটা 0.74, এটা দিয়ে ভাগ করলে ক্যানাডিয়ান ডলারের ইনডাইরেক্ট রেট পাবো। অর্থাৎ মূলত আমরা এই সূত্রটা ব্যবহার করতেছি। IER সমান মানে ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট সমান 1 FCU, অর্থাৎ 1টাকে আমরা US ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু দিয়ে ভাগ করতেছি, ওয়ের 1টাকে। তো আমি এখন রিকোয়ারমেন্ট 1টা দেখাচ্ছি। দেখো, ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট অফ পাউন্ড অ্যান্ড ডলার US ডলার 1 ইকুয়াল 0.625 ব্রিটিশ পাউন্ড। ঠিক আছে? কীভাবে হলো? এই যে 1 পাউন্ড যেটা ছিল, এই যে 1 পাউন্ড, এটাকে আমরা ভাগ করছি 1.60, এটা ব্র্যাকেটে দেখা দিয়েছে। মানে 1 পাউন্ড ডিভাইডেড বাই US ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু 1.60, ব্র্যাকেটের ভিতরে জিনিসটা খেয়াল করো। তো 1কে 1.60 দিয়ে ভাগ করলেই তুমি 0.625 পেয়ে যাবা। ঠিক আছে? এটা হলো ব্রিটিশ পাউন্ড পাবো আমরা। এরপর আসো ক্যানাডিয়ান পাউন্ড কত পাবো? তো সেটা US ডলার, আমরা ওই যে 1 ক্যানাডিয়ান ডলারকে কী দিয়ে ভাগ করব? 1 ক্যানাডিয়ান ডলার এবং এখানে ব্রিটিশ পাউন্ড, এগুলো হলো ফরেন কারেন্সি ইউনিট। ঠিক আছে? আর এটা হলো ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু।
তাহলে আমরা এখন ফরেন কারেন্সি ইউনিট 1-কে ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু 0.74 দিয়ে ভাগ করবো, তাহলে 1 ডিভাইডেড 0.74, তাহলে মান বের হবে কিন্তু 1.3514। সেক্ষেত্রে ডলার হিসাবে $1 জন্য আমরা ক্যানাডিয়ান ভ্যালু হবে কত? 1.3514। তো আমাদের মূল সূত্রটা আবার একটু খেয়াল করো। ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেটের সূত্রটা কি বলছি? সূত্রটা হবে 1 ফরেন কারেন্সি ইউনিটকে ভাগ করব $, ইকুইভ্যালেন্ট ভ্যালু দিয়ে। জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে আমরা পেয়ে গেছি যে $1 সমান ব্রিটিশ পাউন্ড পাবো কত? 0.625, এবং $1 সমান ক্যানাডিয়ান ডলার পাবো 1.3514। ওই ব্র্যাকেটে আমরা সেই জিনিসটা দেখাই দিয়েছি, ওই সূত্রের যেটা 1-কে তার ইকুইভ্যালেন্ট ভ্যালু 1 ব্রিটিশ পাউন্ডকে ডলারের ইকুইভ্যালেন্ট ভ্যালু 1.60 দিয়ে ভাগ করছি। তারপর 1 ক্যানাডিয়ান ডলারকে, এখানে 1 ক্যানাডিয়ান ডলার মানে 1 FCU মানে 1 ফরেন কারেন্সি ইউনিট, সেটাকে তার ইকুইভ্যালেন্ট ভ্যালু 0.74 দিয়ে ভাগ করছি, মানগুলো পাইছি। এবার আসো বি নাম্বারে, হাউ মেনি পাউন্ডস মাস্ট ব্রিটিশ কোম্পানি পে টু পারচেস গুডস কস্টিং 16,000 ফ্রম US কোম্পানি। এটার অর্থ হলো যে হাউ মেনি পাউন্ডস মানে কত পাউন্ড মাস্ট ব্রিটিশ কোম্পানি পে, ব্রিটিশ কোম্পানিকে পে করতে হবে টু পারচেস গুডস কস্টিং 16,000 টাকার পণ্য, $16,000, এটা টাকা না, $16,000 পণ্য ক্রয়ের জন্য এই $16,000 বিপরীতে কত ব্রিটিশ পাউন্ড পে করতে হবে। তাহলে এখানে আমরা রিকোয়ারমেন্ট বি ফরেন কারেন্সি ইউনিট বের করব। ফরেন কারেন্সি ইউনিটের সূত্র কি? যে ডলারকে ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করব। এখন মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করো, যে এখানে বলতেছে যে $16,000 জন্য কত ব্রিটিশ পাউন্ড লাগবে। তাহলে প্রশ্নটা যে একের দিকে আসতেছে, খেয়াল করো, মানে এই একের দিকে আসতেছে, অর্থাৎ $16,000 জন্য কত ব্রিটিশ পাউন্ড লাগবে। তাহলে আমরা তো জানি যে 1 ব্রিটিশ পাউন্ড সমান 1.60, এখন $1.60, এখন $16,000কে আমি যদি $1.60 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি কত ব্রিটিশ পাউন্ড লাগবে সেটা পেয়ে যাব। তো সহজ কথা একটা টেকনিক খেয়াল করবে, এখানে যখন একের দিকে আসবে মানে তোমাকে এখানে সমান আছে মাঝখানে, সমানের বাম পাশে আসলে ভাগ করবা, সমানের বাম পাশে মানটা চাইলে ভাগ করবা, আর সমানের ডান পাশে মানটা চাইলে গুণ করবা। তাহলে আমি সমানের বাম পাশের মান চাচ্ছে এখানে, কীভাবে বুঝলাম? প্রশ্ন বলতেছে হাউ মেনি পাউন্ডস মাস্ট ব্রিটিশ কোম্পানি পে টু পারচেস গুডস কস্টিং 16,000 ফ্রম US কোম্পানি। মানে US কোম্পানি থেকে $16,000 মাল কিনতে হলে ব্রিটিশ কোম্পানিকে কত ব্রিটিশ পাউন্ড পরিশোধ করতে হবে। তো একের দিকে আসছে, সেজন্য আমরা ভাগ করছি ফরেন কারেন্সি ইউনিট, উপরে হবে 16,000কে তার ইকুইভ্যালেন্ট ভ্যালু যেটা আছে ডলার 1.60 ভাগ করছি, তার মানে $16,000 জন্য ব্রিটিশ পাউন্ড লাগবে 10,000। এবার আসো সি নাম্বারে, হাউ মেনি $, মাস্ট বি পেইড। খেয়াল করো, হাউ মেনি $, এটা আর আগেরটা ছিল হাউ মেনি পাউন্ড মাস্ট বি ব্রিটিশ কোম্পানি, মানে বি নাম্বারটা যেটা ছিল সি নাম্বারটা আর উল্টো। এখন ডলার, হাউ মেনি $, মাস্ট বি পেইড, কত ডলার পেইড করতে হবে ফর এ পারচেস কস্টিং 8,000 ক্যানাডিয়ান ডলার, অর্থাৎ 8,000 ক্যানাডিয়ান ডলারের জন্য কত ডলার পেইড করতে হবে। তার মানে এখানে সমানের ডান পাশটা আসছে, $ডলারটা আসছে, তাহলে একের বিপরীত আসছে। যদি একের দিকে চাই ভাগ করবা, আর একের বিপরীত দিকে চাইলে গুণ করে দিবা। তাহলে আমরা এখন গুণ করে দিব সি নাম্বার দিয়ে 8,000 ক্যানাডিয়ান ডলার ইন্টু তাদের ইকুইভ্যালেন্ট ভ্যালু কত 0.74, অর্থাৎ এখানে বলতেছে 8,000 ক্যানাডিয়ান ডলারের জন্য কত ডলার। তাহলে আমরা তো জানি 1 ক্যানাডিয়ান ডলার সমান $0.74 $। তাহলে 8,000 ক্যানাডিয়ান ডলার গুণ হবে, সেজন্য 8,000 ক্যানাডিয়ান ডলার গুণ $0.74 গুণ করলে $5,920 পরিশোধ করতে হবে। অর্থাৎ 8,000 ক্যানাডিয়ান ডলারের কোনো প্রোডাক্ট যদি কিনতে চাও, সেক্ষেত্রে তোমাকে $, পরিশোধ করতে হবে $5,920। তো এটা সংক্ষিপ্ত রূপ হলো যে তুমি যদি সমানের বাম দিকের মানটা চাই, সেক্ষেত্রে ভাগ করবা, আর সমানের ডান দিকের মানটা চাইলে গুণ করে দেবা, পেয়ে যাবা।
সেই প্রশ্নটা দিকে একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে 2016 সালে আসছিল। সাপোজ দ্য ডিরেক্ট এক্সচেঞ্জ রেট ইজ US ডলার আর, অর্থাৎ ধরো যে মার্কিন ডলারে সরাসরি বিনিময় হার নিচে দেওয়া হলো। 1 ব্রিটিশ পাউন্ড, 1 ব্রিটিশ পাউন্ডের মার্কিন ডলারের ইকুইভ্যালেন্ট ভ্যালু হলো 1.70, 1 ক্যানাডিয়ান ডলার সমান হলো 0.80। এই ইনফরমেশন থেকে কি করতে বলছে? এ নাম্বারে বলছে হোয়াট আর দ্য ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট ফর ব্রিটিশ পাউন্ড অ্যান্ড ক্যানাডিয়ান ডলার, অর্থাৎ ব্রিটিশ পাউন্ড এবং ক্যানাডিয়ান ডলারের পরোক্ষ বিনিময় হার কি। তাহলে আমরা পরোক্ষ বিনিময় হারের বা ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেটের যে সূত্র শিখছি সেটাই প্রয়োগ করবে এখন। ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেটস অফ পাউন্ড অ্যান্ড ডলার। তাহলে আমরা সূত্রটা কি দেখছিলাম আবার একটু দেখে নিই। ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট শিখছিলাম কি, 1 ফরেন কারেন্সি ইউনিটকে, মানে ফরেন কারেন্সি ইউনিট যেটা থাকবে সেটাকে US ডলার ইকুইভ্যালেন্ট দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের ফরেন কারেন্সি ইউনিট কত ছিল? দেখো ব্রিটিশ পাউন্ডটা কিন্তু ফরেন কারেন্সি ইউনিট, আর এর ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু যেটা ডলার চিহ্ন দেওয়া আছে সেটা। তার মানে এই 1কে এই 1.70 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ব্রিটিশ পাউন্ডের ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট পাবো। ঠিক একইভাবে এই 1কে 0.80 দিয়ে ভাগ করলে ক্যানাডিয়ান ডলারের ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট পাবো। তাহলে আমরা ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট অফ পাউন্ড অ্যান্ড ডলার বের করতেছি। আমরা ওইটার মানে ইকুইভ্যালেন্ট ভ্যালুটা লিখে দিলাম যে ডলারের ইকুইভ্যালেন্ট ভ্যালু 1.70 ইকুয়াল 1 ব্রিটিশ পাউন্ড। তারপর 1 সমান কী হবে? ওই যে ভাগ যেটা বলছিলাম 1কে 1.70 দিয়ে ভাগ করে দিলে হবে। অথবা তুমি যদি এসব না লিখে সরাসরি করে দাও ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট 1 ডিভাইডেড বাই বা 1 ফরেন কারেন্সি ইউনিট ডিভাইডেড বাই ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু, এই সূত্রটাও তুমি লিখতে পারো। অর্থাৎ এই যে ইনডাইরেক্ট এক্সচেঞ্জের সমান 1 ফরেন কারেন্সি ইউনিট ডিভাইডেড বাই US ডলার অ্যাকাউন্ট ভ্যালু। তাহলে এই 1-এর জায়গায় তুমি 1 লিখবা, US ডলার ইকুইভ্যালেন্ট জায়গায় US ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু যেটা 1.70 লিখে ভাগ করলে 0.588 ব্রিটিশ পাউন্ড, 0.588। তো দেয়ারফর US ডলার 1-এর যেটা 1 ইকুয়াল হলো কি 0.588 ব্রিটিশ পাউন্ড, অর্থাৎ $1 জন্য ব্রিটিশ পাউন্ড লাগবে 0.588। এখন তুমি দেখো ক্যানাডিয়ান ডলারেরটা করবো। তাহলে ক্যানাডিয়ান ডলারে আমরা যদি প্রশ্ন দেখি $1 সমান কত আছে, মানে 1 ক্যানাডিয়ান ডলার সমান US ডলারের ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? 0.80। এখন এই 1 ক্যানাডিয়ান ডলারকে তুমি যদি 0.80 দিয়ে ভাগ করো তাহলে ক্যানাডিয়ান ডলার ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাবা। তো সেটা সরাসরিও করতে পারো অথবা এইভাবে সাজিয়ে লিখতে পারো, যে তুমি এভাবে লিখতে পারো 0.80 সমান 1 ক্যানাডিয়ান ডলার, দেয়ারফর 1 ইকুয়াল 1.80 ক্যানাডিয়ান ডলার, তার মানে 1.25 ক্যানাডিয়ান ডলার, অর্থাৎ $1 জন্য তোমার ক্যানাডিয়ান ডলার লাগবে 1.25, দেয়ারফর $1 ইকুয়াল 1.25 ক্যানাডিয়ান ডলার। অর্থাৎ মূল সূত্রটা খেয়াল রাখলে হবে তোমার। এই যে ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেটের মূল সূত্র কি? এই 1 ফরেন কারেন্সি ইউনিটকে US ডলার ইকুইভ্যালেন্ট ভ্যালু দিয়ে ভাগ করলে তুমি ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাবা যে কোনো দেশের। বি নাম্বারে কি বলছে আমরা যদি প্রশ্নে দেখি, হাউ মেনি পাউন্ডস মাস্ট এ ব্রিটিশ কোম্পানি পে টু পারচেস গুডস কস্টিং $4,000 ফ্রম এ US কোম্পানি। এটার অর্থ হলো একটি মার্কিন কোম্পানি থেকে $4,000 মূল্যের পণ্য ক্রয়ের জন্য একটি ব্রিটিশ কোম্পানিকে কত পাউন্ড দিতে হবে। খেয়াল করো, ব্রিটিশ কোম্পানিকে কত পাউন্ড দিতে হবে, প্রশ্নটার দিকে একটু খেয়াল করবা। যখন তুমি দেখতে পাবা যে ডলারের বিপরীত দিকে আসতেছে, অর্থাৎ 1-এর দিকে আসতেছে, তখন ভাগ করবা। কারণ এখানে বি নাম্বারে চাচ্ছে কি, মানে $4,000 জন্য কত ব্রিটিশ পাউন্ড লাগবে, তার মানে ডলারের বিপরীত দিকে হলে ভাগ করতে হবে। কাকে ভাগ করব? এই যে আমাদের যে ডলারটা চাচ্ছে, মানে এই যে প্রশ্নের ভিতরে যে ডলারটা দেয়া আছে সেটাকে ভাগ করব তার ডলারের ইকুইভ্যালেন্ট ভ্যালু বা ডলারের রেট দিয়ে 1.70 দিয়ে। আর যদি দেখা যায় যে বিপরীত দিকে চাচ্ছে, অর্থাৎ ক্যানাডিয়ান ডলারের বিপরীতে ডলার কত লাগবে চাচ্ছে, তাহলে কিন্তু গুণ হবে রেটটা। অর্থাৎ তোমাকে যদি ডলারের বিপরীতে চায় ভাগ, আর যদি ডলারের দিকে চায় তাইলে গুণ। আরও সহজ কথায় তুমি যদি 1-এর দিকে আসো তাইলে ভাগ, আর যদি 1-এর বিপরীত দিকে যায় তাহলে গুণ হবে। অর্থাৎ এখন 1 নাম্বার একদম সহজ হলো, আমরা যখন এই 4,000কে 1.70 দিয়ে ভাগ করে দিব তাহলে আমরা ব্রিটিশ পাউন্ড কত লাগবে পেয়ে যাব। সি নাম্বার বলছে হাউ মেনি US ডলার মাস্ট বি পেইড টু পারচেস গুড কস্টিং $3,000 ক্যানাডিয়ান ডলার্স, অর্থাৎ 3,000 ক্যানাডিয়ান ডলার মূল্যের পণ্য ক্রয়ের জন্য কত US ডলার আছে। তাহলে এখন আমরা গুণ করব কিভাবে? এই 3,000 যেটা আছে ক্যানাডিয়ান, এটাকে তার যে
সমমূল্য দেওয়া আছে ক্যানাডিয়ান ডলার, এক ক্যানাডিয়ান ডলার এটা দিয়ে গুণ দিলে হয়ে যাবে। জাস্ট এই সরল কাজটাকে আমরা একটু সুন্দরভাবে গুছাই লিখব। রিকোয়ারমেন্ট বি ফরেন কারেন্সি ইউনিট, উপরে ডলার ডিভাইডেড বাই ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। ডলার কত আছে প্রশ্নের যত আছে। বি নাম্বারে আমাদের যদি প্রশ্নে দেখি $4000 আর এক্সচেঞ্জ রেট কত 1.70, তাইলে আমরা 1.70 দিলাম, কারণ ফরেন কারেন্সি ইউনিটস আছে কিসের, এটা পাউন্ডের, ব্রিটিশ পাউন্ডের, সেজন্য ওইটার এক্সচেঞ্জ রেট ব্যবহার করছে। তার মানে এখন আমার লাগবে 2352.94 ব্রিটিশ পাউন্ড, অ্যাপ্রক্স মানে প্রায়, অর্থাৎ আমার $4000 জন্য আমার ব্রিটিশ পাউন্ড লাগবে কত, 2352.94 ব্রিটিশ পাউন্ড। এবার আসো পরের সি নাম্বারটা আমি আবার একটু বুঝাই, যে হাউ মেনি ইউএস ডলার, মানে কত ইউএস ডলার লাগবে টু পেড পরিশোধ করতে হবে টু পারচেস গুডস কস্টিং 3000 ক্যানাডিয়ান ডলার। 3000 ক্যানাডিয়ান ডলারের জন্য কত তোমার ইউএস ডলার লাগবে। তাহলে তোমার ইউএস ডলারের দিকে যাচ্ছে, এখন তুমি গুণ করবা, কীভাবে গুণ করবা, তাহলে আমার ক্যানাডিয়ান ডলার বলছে, ক্যানাডিয়ান ডলারের সোজাসুজি এক্সচেঞ্জ রেটটা কত 0.80, এই রেটের সাথে এই 3000 দিয়ে গুণ দিলে তুমি পেয়ে যাবা 3000 ক্যানাডিয়ান ডলার ইন্টু 0.80 ইকুয়াল $2400, অর্থাৎ 3000 ক্যানাডিয়ান ডলারের তুমি যদি পণ্য কিনতে চাও তোমাকে ইউএস ডলার দিতে হবে $2400।